কবে হচ্ছে নির্বাচন তা নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান। এদিকে নিউ ইয়র্কে যেয়ে বিপদে পড়লেন ডক্টর ইউনূস। এসেছিল নির্বাচন কবে হবে, পাশাপাশি সেনাবাহিনী আসলে কি ধরনের ভূমিকা রাখছে এই আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে। দর্শক শ্রোতা, দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, সকলের মনে একটি প্রশ্ন যে কবে নির্বাচন হবে, ঠিক কতদিন পর নির্বাচন হবে, সেটা নিয়ে এখন মুখ করলেন সেনাপ্রধান। দর্শক শ্রোতা, তিনি কি বললেন চলো আমরা সেই ভিডিও ফুটেজটি দেখেছি। তার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে ক্লিক করে লাইক করে দিন। বাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে নির্বাচন নিয়ে কি ভাবছে? আগামীতে কি সেনা সমর্থিত কোনো সরকার আসবে? সেনাবাহিনী কি রাজনীতির মধ্যে নিজেদেরকে জড়াবে? এরকম নানান প্রশ্ন যখন আপনারা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে, দিন শেষে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন আমাদের সেনাপ্রধান। আজ থেকে গুনে গুনে 18 মাসের মাথায় নির্বাচনে যাচ্ছে হয়তোবা বাংলাদেশ, মোটামুটি আমরা এমনটাই তথ্য পাচ্ছি। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকের কিছু আলোচনা গণমাধ্যমে আজ উঠে আসলো। তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। ইভেন আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে, মানে 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে, এমনটাই সেনাবাহিনীরও আপনার দাবি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনার এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। প্রতিবেদনটিতে বলছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে নেওয়া প্রধান যে সংস্কার কাজগুলো সেগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রয়টার্স বলছে, গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন যেই কি বলা হয় যে বৈষম্য বিরোধী আন্দোলন একটা অবস্থান নিয়েছিল, সেখানে সেনাবাহিনী কোনো বাধা দেয়নি, আর এতেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। আর এই অবস্থায় রাজধানীতে বা সারা বাংলাদেশে বর্তমানে যে আইন শৃঙ্খলার অবনতি, সেই বিষয়টাকেও সহযোগিতা করার জন্য সেনাবাহিনী 2 মাসের জন্য তাদের কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে তাদেরকে অবতরণ করেছে। আর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এছাড়াও সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ারও একটি রূপরেখা তিনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান বলছেন, আমি ডক্টর ইউনূসের পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশনটা সম্পন্ন করতে পারেন। আর পাশাপাশি আপনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন, সংস্কারের পর গণতন্ত্র উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যেই হওয়া উচিত বলেই সেনাবাহিনী মনে করছে। তবে এই সময়টাতে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি বলছেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই 1.5 বছরের মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। রয়টার্স বলছে, বাংলাদেশের আপনার কি বলা যে রাজনৈতিক দল আছে, শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল। আপনাদের খেয়াল থাকার কথা যে ওই সময় সজীব ওয়াজেদ জয় তিনি বলেছিলেন যে খুব দ্রুত যেন সরকার নির্বাচন দেয়, আর নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমনটাই কিন্তু আশা করছে সজীব ওয়াজেদ জয়। জেনারেল ওয়াকার বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি প্রতি সপ্তাহে সেনাপ্রধানের সাথে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের সকল প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বলছেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো ধরনের কারণ নেই। ইভেন তিনি পাশাপাশি এটাও বলছেন যে তিনি এমন কোনো কাজ করবেন না যেন তার কারণে সেনাবাহিনীর কোনো ধরনের বদনাম হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে তিনি এমন কোনো কাজ করবেন না সেনাপ্রধান হিসাবে যাতে সেনাবাহিনীর সম্পর্কে ইন ফিউচার কোনো ধরনের কোনো কমেন্ট, নেগেটিভ মন্তব্য তৈরি হওয়ার সুযোগ থাকে। তার মানে আজকে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান যেই উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, তার নেতৃত্বাধীন এই সরকার গুনে গুনে এখন হচ্ছে এই বছর, তার মানে 2026-এর মার্চ মাসে হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল নিউ ইয়র্ক। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান ইউনূস। এ উপলক্ষে বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তার আশাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ইউনূসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষে সংবর্ধনা সভা এবং ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ উপলক্ষে শান্তি সমাবেশ করছেন তারা। এতদিন রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল, মিটিং সহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকত আওয়ামী লীগ। আর কালো পতাকা প্রদর্শন সহ বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানাতো বিএনপি। ভাষণের দিনে জাতিসংঘের সামনে পক্ষে বিপক্ষে স্লোগানে নিজেদের শক্তির জানান দিত। তবে এবার সেই আবহ পাল্টে গেছে। ডক্টর ইউনূসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি করছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে। বিএনপি ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য পরিকল্পনা করছে, অন্যদিকে আওয়ামী লীগ তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির দাবি, তারা আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া খুন, গুম, নির্যাতন এবং লুটপাটের বিচারের দাবি জানাতে জাতিসংঘের সামনে অবস্থান নেবে। অন্যদিকে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের সরকারের পদক্ষেপের প্রতিবাদ করতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাকে ঘিরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মতো আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শপ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সাথে বাংলাদেশের এক প্রকার টানাপোড়েন তৈরি হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল। গত ৫ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং ছাত্র জনতার সমন্বয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশ এবারের জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে। একই সাথে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন নেতৃত্ব নিয়ে বাংলাদেশের এটিই প্রথম আন্তর্জাতিক কোনো মঞ্চে যাওয়া। ফলে এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশ্বসভায় নতুন পদচারণা এবং বিশ্ব দরবারে নতুনভাবে বাংলাদেশকে তুলে ধরার বিশাল সুযোগ হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হওয়ায় এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি। এই উপলক্ষে ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, কিছু সরকার বা রাষ্ট্রপ্রধান অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এবারের অধিবেশনে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া এবং বাংলাদেশের হয়ে কথা বলাটা একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের জায়গা, বিভিন্ন সংস্কারের কৌশলগত বা টেকনিক্যাল দিকে সাপোর্ট, বিদেশের টাকা পাচার, অত্যাচার নির্যাতন নিয়ে চলমান তদন্ত এসব বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি। আরেক সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান মনে করেন বাংলাদেশ অর্থনীতির যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে বৈদেশিক সাহায্য ও বিনিয়োগ আনতেও এবারের সম্মেলনটিকে কাজে লাগানো হতে পারে। একই সাথে গণতন্ত্র ফিরিয়ে আনা, মানবাধিকার এমন বিষয়গুলো নিয়েও আলোচনা বিশেষ গুরুত্ব সহকারে আসবে বলে মনে করেন তিনি। সাবেক কূটনীতিবিদ নাসিম ফেরদৌস মনে করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি এবং একরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থাকায় তার বক্তব্য একটু বাড়তি গুরুত্ব দিয়ে শোনা হবে। উন্নয়ন, ঋণ বা আর্থিক সহায়তার মতো বিষয়গুলোও কমিটি পর্যায়ের আলোচনায় আসবে বলে মনে করছেন তিনি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। 27 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যে বক্তব্যগুলো উঠে আসবে তার একটি ধারণাও দেওয়া হয়েছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের বিবরণ, জনগণকেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ইস্যু, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান, উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তির টেকসই হস্তান্তর, ফিলিস্তিন ইস্যু এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এমন অধিবেশন সভার বাইরে নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক একটি বড় গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে প্রতিবেশী ভারত বাংলাদেশের জন্য একটি গুরুত্বের জায়গা। তবে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না বলে এরই মধ্যে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা বিস্তারিত দেখতে পেলেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সবকিছু শুনতে পেলেন। দর্শক শ্রোতা, তবে কি কবে নির্বাচন হতে যেতে সেটা অবশ্যই আপনি জানতে পারেন। দর্শক শ্রোতা, পরবর্তী এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।